সবাইকে একটু ওয়েট করতে হয়েছে আজকে আমার জন্য, বিকজ আমি আজকে নিজের কোনো গাফিলতির জন্য যে লেট হয়েছি তা নয়, বাট আমি প্রায় মানে মোর দ্যান 15 মিনিটস লেটে জয়েন করলাম লাইভটা, বিকজ অফ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, এখনো পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত হেভি রেনফল হচ্ছে যে পুরো লাইটস অফ হয়ে গেছিল। পাওয়ার কাট হয়ে গেলে তখন পরিবেশটা এমন হয়েছে, এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে এরকম ঝাঁপিয়ে বৃষ্টি, আর তার ওপরে তোমার পাওয়ার কাট, তো তিনটে মিলে না মানে জাস্ট মনে হচ্ছিল যে আমি পুরো ভুতুরে খপ্পরে পড়ে গেছি, এটাই একটা বোধহয় ভুতুরে বাড়ি। তো যার জন্য আমার সাহসে কুলোয়নি যে তখন আমি কোনো রকম লাইটসের অ্যারেঞ্জমেন্ট করেও যে বসবো, আসলে নিজে বসে গল্প বলাটাই তখন আমার কাছে অনেক চ্যালেঞ্জিং লাগছিল। তো যার জন্য আমি একটু লেট হয়ে গেছি আজকে জয়েন করতে, আমার অনেকটা লেট হয়ে গেছে। হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই আস্তে আস্তে জয়েন করছে। আমি কৌশিকী, ওয়েলকাম কৌশিকী। কৌশিকী, আমার মনে আছে তুমি আমাকে একটা স্টোরি পাঠিয়েছো, কিন্তু তোমার স্টোরিটা আমি আজকে বলবো না। ওর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, একটা জিন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আছে, তো সেটা ভীষণ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, তো আমি সেটা ডেফিনেটলি শেয়ার করবো, তবে আজকে নয়। আজকে আমার স্টকে প্রচুর গল্প আছে, এটা মান্থের লাস্ট এপিসোড, প্লাস আজকে দোল উৎসব স্পেসিফিক একটা স্পেশাল এপিসোড আমি কন্ডাক্ট করতে চলেছি, যেখানে প্রচুর প্রচুর গল্পের কালেকশন নিয়ে চলে এসেছি, ছোট ছোট অনেক গল্প বলবো, তার সাথে দারুণ দুটো ইউনিক স্টোরি প্রেজেন্ট করব আমার নিজের চ্যানেলে শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগসে। তো ওখানে যাব, তার আগে এখানে পিওর ভূতের গল্পের সম্ভার থাকছে। তার আগে চটপট করে বলে ফেলি সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা, উইশ ইউ অল হ্যাপি হ্যাপি হোলি। তোমরা সবাই কি করলে আগে চটপট আমাকে লেখো, ওখানে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের হোলি কিরকম করে তোমরা স্পেন্ড করলে, কিরকম কাটলো এবং কতটা রং খেললে। প্রচুর ফটো তোমরা আপলোড করেছো, আমি অনেকেরটা স্ক্রল করতে করতে দেখছিলাম, বাপরে ভয়ঙ্কর ভাবে রং খেলেছে অনেকে, আমরা তো অতটা খেলতে পারিনি। আর স্পেসিফিক্যালি আমার নিজের আজকে খুব যে শরীর পারমিট করছিল তা না, তো আমি বেসিক্যালি আজকে খুব একটা রং খেলিনি। আজকে মিকো ইভান একটু খেলেছে, দ্যাটস ইট, তো ভালো কেটেছে। তার আগে আমরা প্রি হোলি সেলিব্রেট করলাম মন্দারমণিতে গিয়ে, খুব এনজয় করেছি, লাস্ট দুদিন ওখানে ছিলাম। তো যার জন্য আজকে আমার নিজের কাজ নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো আর আলাদা করে আমার খুব একটাও রং খেলা হয়ে ওঠেনি, যেটুকু না হলে নয় সেটুকুনি, বা যেটুকুনি বড়দেরকে পায়েটায় না দিলে হয় সেটা। আচ্ছা, তো সকলকে আবার জানাচ্ছি দোলের অনেক অনেক শুভেচ্ছা, আশা করি প্রত্যেকের খুব ভালো কেটেছে এবং সেফলি তোমরা হোলিটা খেলেছো। যাই হোক, আজকে আমাকে হোলি স্পেশাল এই এত সুন্দর গর্জিয়াস একটা লুক দিয়েছে কিন্তু সুমনা নন্দী। সুমনাস আর্ট অ্যান্ড ক্রাফট ক্রিয়েশনের তরফ থেকে আজকে আমার এই অসাধারণ যে নেক পিসটা অলং উইথ ইয়াররিংস আর এই ব্রোচটা, এই তিনটের কম্বিনেশন দিয়ে দেখতে পাচ্ছ, যেটা টার্ন আউট করেছে একটা প্রচন্ড গ্ল্যাম লুক দিয়েছে বলে আমার মনে হচ্ছে। এটা সুমনা, আমি আগের দিনও ওর একটা কাজ ডিসপ্লে করার সময় বলেছিলাম যে শি ইজ আ ব্র্যান্ড, ও নিজে একটা ব্র্যান্ড মনে হয় আমার, যে ওর কনসেপ্টস, ওর ইউনিক কালেকশন, ওর এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কি হতে পারে। লাড্ডু আছে, আবির আছে, এটাকে কি বলে, ঘি পোয়া, রাইট, ঘি পোয়া আছে, আচ্ছা তার সঙ্গে কাজু বরফি, জলেবি আর পলাশ ফুল, সব কিছুকে কম্বাইন করে। আর আচ্ছা, আমার নেটটা একটু প্রবলেম করছে, যাই হোক। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কমপ্লিট স্টোন ওয়ার্ক আছে, ঠিক আছে। তো এটা যেহেতু খুব হাই কোয়ালিটি স্টোন ওয়ার্ক জুয়েলারি, তার জন্য এটার প্রাইস একটু বেশি আছে। এটার প্রাইস তোমার প্রায় 900-এর মতন পড়ে যায় যদি আমরা এই ধরনের স্টোন ওয়ার্ক ইউজ করি। আদারওয়াইজ যদি শুধু থ্রেডসের ওপরে থাকে আর শুধু ক্লে জুয়েলারিটা, আমি এটা আগের দিনও যেটা ডিসপ্লে করেছিলাম, আমি বলেছিলাম যে ওর কাছে 600 অনওয়ার্ডস, মানে ডিজাইনের ওপরে ডিপেন্ড করে 780 বা 800-এর মধ্যে চলে আসে। তো এটা একটা অসাধারণ কালেকশন, আমার তো দারুণ লেগেছে। সব থেকে বড় কথা, মিকো আর ইভান এই জুয়েলারিটা দেখে ভীষণ আনন্দ পেয়েছে। মাম্মাম এতগুলো লাড্ডু দিয়েছে আন্টি, তো আবার কাউন্টও করে ফেলেছে কটা লাড্ডু আছে, কে কোনটা খাবে ইত্যাদি ইত্যাদি, প্রচুর ব্যাপার। এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা করেছে মিকো আর ইভান। সো থ্যাংক ইউ সো মাচ, একটা ভীষণ ইউনিক ডিফারেন্ট আর এত সুন্দর একটা আশাদের একটা খুব ডিফারেন্ট জুয়েলারি কালেকশন আমার মনে হলো এটা। তার সাথে ওর ইয়াররিংটা দেখো, এটাও একই রকমের, এখানেও আবির আছে, পলাশ ফুল আছে, জলেবি আছে, এরকম সব কিছু কম্বাইন করে একটা খুব সুন্দর তোমার আবিরের থালি টাইপের
লুক দিয়েছে ইয়ারিংসটাতে। আর এটা হচ্ছে ব্রোচটা, এটা দেখো, এটাও ভীষণ সুন্দর। ওরা আমাকে আরও কতগুলো ব্রোচেস পাঠিয়েছে, আমি জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সেগুলো খুব সুন্দর দেখতে, আরও কয়েকটা আছে আমার কাছে, এগুলো পরে আমি অন্য কোনো শাড়ির সাথে প্লাই করেও নিতে পারবো। এই দেখো দিস ওয়ান, আর একটা খুব কিউট ওয়ান, এই ব্রোচটাও আমার খুব ভালো লেগেছে। এগুলো সব ওর কাছে না 70 থেকে 120-র মধ্যে প্রাইস যাবে, 70-র মধ্যে থেকে 120-র মধ্যে প্রাইসগুলো যায়। ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে পাওয়া যায়, যার যেরকম ধরনের যেরকম স্টাইলের শাড়ি তার সাথে ম্যাচ করে তোমরা এটা নিয়ে দিতে পারো। আচ্ছা, কারেন্ট চলে গেছে, তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে লিখছে অনির্বাণদা। আমাদের এখানেও কারেন্ট ছিল না, এতক্ষণ কারেন্ট অফ ছিল, তো গড গ্রেস এখন চলে এসেছে, সেই কারণে আমি লাইভটা কন্ডাক্ট করতে পারছি। কারণ আজকে আমার এই যা পরিস্থিতি, তাতে অন্ধকারে ওই রকমভাবে আমি কোনো রকমভাবে লাইট অ্যারেঞ্জ করে নিলেও আমি গল্প বলতে পারবো না, কারণ আমার নিজের খুব ভয় লাগছে। এনিওয়েজ, সো সুমনার নাম্বারটা আমি প্রোভাইড করে দিচ্ছি 8981502446। আই রিপিট 8981502446। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সুমনার কাছ থেকে ডেফিনেটলি এই রকম গর্জিয়াস ক্লে জুয়েলারি কালেকশন দেখে নিতে পারো। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি বলছি, মানে আমি খুব মন থেকে রেকমেন্ডেশন দিয়ে থাকি ওর, কারণ ওর হাতের কাজ, ওর কনসেপ্ট, ওর ইউনিক আইডিয়াস সত্যি ভীষণ রকম মানুষকে আপ্লুত করবে। তো আমার তো দারুণ লাগে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা চাইলে সুমনাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং নিজেদের যে কোনো অকেশনের থিম বেসড কনসেপ্ট ওয়াইজ তোমরা জুয়েলারি তৈরি করে নিতে পারবে। আমার এই হোলি স্পেশাল জুয়েলারিটা ছিল দারুণ সুন্দর, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমার ভীষণ ভালো লেগেছে, অ্যাবসলিউটলি গর্জিয়াস, জাস্ট গর্জিয়াস, একটা ভীষণ সুন্দর ডিফারেন্ট লুকই ক্যারি করার জন্য হেল্প করেছে। ওকে, সো এবার আর কথা না বাড়িয়ে চলো চটপট চটপট আমি যাব হচ্ছে গল্পে। আচ্ছা, প্রচুর রকমের গল্প আছে, কোন গল্পটা আগে বলবো? রিকোয়েস্ট এসছে আজকাল আমি খুব রিকোয়েস্ট দেখছি, কিন্তু তোমরা আমাকে যে যেটা লিখে দিচ্ছ, অমৃতা বিশ্বাস, অমৃতা লিখছিল আমাকে বারবার করে, দিদি একটা ট্রেডিশনাল ভূতের গল্প শোনা। তো আমি একদম প্রথমেই আজকে তাহলে একটা ট্রেডিশনাল ভূতের গল্প দিয়ে শুরু করছি, যেটা সত্যিই ট্রেডিশনাল। আমরা আগেকার দিনে যখন ট্রেনের অনেক বই কিনতাম, দেখবে চটি বই যেগুলো আমরা ট্রেনে পাই অ্যাভেলেবেল, ওগুলো কিনলে আমরা প্রায়শই ভূতের বাপের শ্রাদ্ধ, অমুক তমুক এই ধরনের ভূতের বাপের বিয়ে বা ভূতের বাপের বাবার শ্রাদ্ধ, এইরকম নানান ধরনের টার্মস পেতাম, যেগুলোর সাথে আমরা ভীষণ রকম পরিচিত। তো আজকে ঐশী ভট্টাচার্য উজান গ্রাম থেকে আমাকে একটা দারুণ অদ্ভুত ঘটনা পাঠিয়েছে, যেটাকে আমি অনেকটা ওই গল্পগুলো ওই পড়ার ছোটবেলা বইয়ের গল্পগুলোর সাথে রিলেট করতে পেরেছি। আর তোমরা জানো যে আমার ট্রেডিশনাল ভূতের গল্প ভীষণ ভালো লাগে, ভীষণ ইউনিক লাগে, এই স্টোরিগুলো আমার দারুণ লাগে। তো আমি তোমাদের সাথে আজকে ফার্স্টে চলো হোলি স্পেশাল ওটাই শেয়ার করছি, বিকজ ট্রেডিশনাল ভূত ইজ পিওর লাভ। তো এই যে স্টোরিটা আমি এখন বলবো, সেটা হচ্ছে যে এটা ঐশী ঠাকুমার বাবার জেনারেশনের গল্প আমি বলছি। ঠাকুমার বাবা তখন অনেক ইয়াং এজেড, এবং তিনি না খুব যথেষ্ট অল্প বয়সের মধ্যে খুব প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন পুরোহিত হিসাবে। উনি পূজা করতেন, শ্রাদ্ধানুষ্ঠানের বিভিন্ন কাজ করতেন, পুরোহিত ছিলেন। কিন্তু হয় না, এক একজনের খুব পসার হয়, অনেকের বড় বড় বাড়িতে যত রকমের পুজো হয় ওই পুরোহিতকে দিয়েই পুজো করাবো, এরকম একটা ক্রেজ তৈরি হয়ে যায়। তো ওই ঠাম্মার বাবার খুব অল্প বয়সে, উনি যে তখন ভীষণ এজে চলে গেছেন তা কিন্তু নয়, ওই অল্প বয়সেও একটা খুব বেশি পসার হয়ে গেছিল। এবং উনি কিন্তু বেশ অনেক দূরে দূরে গ্রাম থেকে অনেক বাইরে গিয়ে পুজো বা শ্রাদ্ধের নানান অনুষ্ঠান সম্পন্ন করতে ওনাকে যেতে হতো। তা ঠাম্মা বলছেন যে এরকম একদিন ঠাম্মার বাবার ওই বড় দাদুর একটা শ্রাদ্ধানুষ্ঠানের কাজের ব্যাপারে ওনাকে যেতে হয়েছিল। তো উনি চলে গেছেন, আর তখনকার দিনে তো এত পাবলিক ট্রান্সপোর্টেশনের কোনো ব্যাপার ছিল না। তখন কি আছে, পাবলিক ট্রান্সপোর্ট বলতে সেই গরুর গাড়ি বা নৌকা করে নদী পেরোনো, এইটুকু মাত্র। বাকি ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু তোমাকে হেঁটে কভার করতে হবে। তো ওইখানে একটা জায়গা পর্যন্ত এসে যখন দাদুকে নামিয়ে দিয়েছিল কোনো একটা, ওই হয়তো ছোট কোনো গাড়ি বা
ওই গরুর গাড়ি টাড়ি হবে এরকম কিছু। তো যখন দাদুকে নামিয়ে দেয় ওই প্রত্যন্ত গ্রামের ভেতরে, ওটার পাশ দিয়ে একটা জঙ্গলের রাস্তা পড়ে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে বড় বড় পুকুর, বাঁশবাগান, ওই ভেতর দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। ওই রাস্তাটা ধরে যদি আসা যায় তাহলে দাদুর বাড়িটা অনেক কাছে পড়তো। তো স্বাভাবিকভাবেই একটু দেরি হয়ে গেছে, তখন প্রায় সন্ধ্যা ঢলে নেমে এসেছে বলে তখন দাদু কি করলেন, দাদু ডিসাইড করলেন যে আজকে আমি ভেতরের শর্টকাটটা দিয়ে চলে যাই, কারণ দাদু কিন্তু চট করে ওই শর্টকাট রাস্তাটা ধরেন না। বেশ, এইবার দাদু যখন ওই রাস্তাটা দিয়ে আসছে, দাদু বলছেন যে আমি হাঁটছি, আমার পেছন পেছন খালি মনে হচ্ছে খসখস 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 একটা আওয়াজ, মনে হচ্ছে যে কেউ একটা আমার পেছন পেছন হেঁটে 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 আসছে। যাই হোক, দাদু তো পইতে ধারণ করেছিলেন, তো দাদু বলছে আমার ভয় লাগছে না, আমি পইতে পড়ে আছি, তো আমার একটা বুকে বল আছে যে ঠিক আছে, পইতে যতক্ষণ আছে কেউ কিছু করবে না। ওমা, কিছুক্ষণ পরে যেতে যেতে দেখছি পেছন থেকে কে আমার পইতেটা ধরে টুং 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 করে টানছে। তো দাদুর তখন বেশ ভয় লাগে। দাদু বলছে কি, পইতেটা ধরে কে টানে বলে সঙ্গে সঙ্গে তো পইতেটা নিয়ে জব করতে শুরু করছে, আর সমানে দেখছে পইতেটাতে পেছন দিক দিয়ে টুং টুং করে টান পড়ছে। তো দাদু তখন মানে ভাবছে পেছন ঘুরে দেখাটা কি ঠিক হবে, দেখি, কিছু তো উপায় নেই, অন্য কেউ নাকি সত্যি আমি যেরকম কিছু ভাবছি সেরকম কিছু, একটু ঘুরে দেখি তো কি। দাদু যে পেছন ঘুরেছে, দাদু দেখছে ওই যে পইতেটা ধরে টানছে একটা দীর্ঘকায়, মানে একটা বিশাল লম্বা হাত, এবং তার বডিটা দাদুর থেকে নিদেন পক্ষে 15 থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। 15-20 হাত দূরে হচ্ছে একটা লিকলিকে লম্বা বাঁশের মতন একটা কালো রঙের কুচকুচে কালো অবয়ব, যার হাতটা ওই 20 থেকে মানে 15 হাত লম্বা হয়ে এসে দাদুর পৈতেটাকে ধরে টুং টুং করে টান দিচ্ছিল। দাদু পেছনে করে ওকে ওই জিনিসটাকে দেখে তো হতভম্ব হয়ে মানে চকিতে পুরো একেবারে ভয় টয় পেয়ে একাকার কাণ্ড। তো দাদু তখন আবার পইতে ধরে জব কি করবেন, মানে উনি তখন আর কথাই বেরোচ্ছেন ওনার মুখ দিয়ে, কোনো ইষ্ট দেবতার নাম উনি আর জব করতে পারছেন না। ওই হাতটা কি করলো, দাদুকে এরকম খপাত করে দাদুর কোমরটাকে চেপে ধরলো, ধরে দাদুকে শটাং তুলে নিয়ে একটা বেশ উঁচু বট গাছের ডালে, মানে মগ ডালে যাকে বলে, সেখানে ধপাস করে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। দাদু মানে এটা কিন্তু ঠাম্মা বলছে যে বাবার কাছে শোনা একদম অরিজিনাল ঘটনা। আগেকার দিনের মানুষেরা হয়তো এরকমই অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স করতেন। তো একদম বলছে নিখাত সত্যি কথা, এটা একটু জল মেশানো কথা না, যে পুরো কোমরটাকে বাবার এরকম ধরেছিল বাবার বর্ণনা অনুযায়ী, মানে ঠাম্মা বলছেন, আর এরকম ধরে উঁচু বট গাছের মগডালে বসিয়ে দিয়েছে। বলে বসিয়ে দিতে ওখানে তো ঠাম্মা বলছে বাবা থর করে কাঁপছে। দাদু দেখছেন যে ওই যে লোকটা, ওই লম্বা লোকটা দাদুকে যে তুলে এনে বসিয়ে দিল মগডালে, ওই রকমই সেম পুরো লিকলিকে কালো 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 ছায়া 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 অবয়ব, আর ওরকম চোখগুলো তাদের মধ্যে গর্তের মতন আর একটু মানে বেশি ডার্ক সার্কেল করা, এরকম লাগছে কি চোখগুলো কালো কালো, তার মধ্যে কিছু যেন চিকচিক চিকচিক করছে, সন্ধ্যের আলোতে বোঝা যাচ্ছে। ওই রকম প্রায় মানে ওই নিচে ওই ওপরে মগডাল থেকে উনি দেখছেন নিচে প্রায় গিজ 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 করছে একাধিক, মানে অসংখ্য, অতজন ওরকম দাঁড়িয়ে রয়েছে। দাদু বলে আজকে তো আমি বোধহয় গেছি। এইবার উনি মনে করছেন যে এরা কোন মতলবে আমাকে ধরলো। আর দাদু ছিলেন অসম্ভব সাহসী। আগেকার দিনের মানুষেরা না অত ভয় পেত না, মানে ছোটখাটো কোনো ব্যাপারে হঠাৎ করেই ভয় পেয়ে যাওয়া বা ঘাবড়ে যাওয়া এই ব্যাপারটা ছিল না, তাদের মানসিক জোর কিন্তু মারাত্মক ছিল। তো দাদু তখনও স্ট্যামিনা নিয়ে ওরকম বইতেটা ধরে আছেন, কিছু একটা মনে 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 মানে সেই তার নাভিশ্বাস উঠে যাচ্ছে, তবু সে জব করার চেষ্টা করছে। হঠাৎ পাশ থেকে একটা নাকি সুরে আওয়াজ এসছে, বলে কিরে আমার বাবার একটু শ্রাদ্ধ করে দিবি। এবার দাদু তখন থর করে করে কাঁপছে আর বলছে মানে কি করবে, আর তো কোনো উপায় নেই দাদু বলছে হ্যাঁ 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 দেবো দেবো, এরকম একটা ব্যাপার। তো তখন বলছে দিবি, বল আমার বাবার শ্রাদ্ধ করে দিবি, আমার বাবাটা না মারা গেছে, ওর শ্রাদ্ধ শান্তি করার কেউ নেই, তুই দিবি, শ্রাদ্ধ করে দিবি, কি লাগবে একটা লিস্টি করে দে, আমি লিস্টি মিলিয়ে মিলিয়ে সব জোগাড় করে রাখবো, তুই আয় না একটা, আমার কালকে সন্ধ্যাবেলা আয়, এসে এখানে বসে তুই যা যা বলবি আমি সব করে রাখবো জোগাড় জানতি, তুই এসে খালি আমার বাবার শ্রাদ্ধটা করে দে। ওই মোমেন্টে দাদু আর কি বলে, দাদু শেষে বলছে
হ্যাঁ আসবো তো, আসবো, করবো। তো বলছে যে লিস্ট করে দিতে। তখন দাদুকে নাকি মানে পেপার আর পেনও কোথা থেকে হঠাৎ করে দাদুকে ওরকম ওপরে মগডাল থেকে নিচে নামিয়েছে। তারপরে তো দাদু ওরকম ভাবে বলছে কাঁপতে কাঁপতে যে ঠিক আছে আমি লিস্ট তো করে দেবো, তুই আমাকে আগে নিচে তো নামা, নিচে না নামালে আমার তো ভয় লাগছে, আমি তো পড়ে যাব, আমি লিস্ট করবো কি করে, তুই আগে আমাকে নিচে নামা, তাহলে আমি লিস্ট করে দেবো। মানে আমি ভাবছি যে কি করে মানুষ এরকম ভাবে সাবলীল ভাবে ভূতের সাথে কথাও বলতে পারে। তো দাদুকে তখন নাকি আবার ঠিক ওই একইভাবে কোমরে হাত দিয়ে এরকম নিচে কোমরটাকে হাত দিয়ে ধরে নিচে নামিয়ে এবার বলছে যে ওকে পেপার পেন লাগবে, দাদু বলেছে। তো একটা কোথাও থেকে পেপার পেন ধপধপ করে দাদুর সামনে পড়ে। তো বড় দাদু ওটা তুলে নিয়ে পুরো লিস্ট লেখে আর বলে, মানে শুনতে পাচ্ছে যে যখন দাদু এবার চলে আসছে লিস্টটা লিখে দাদু ওই গাছের তলায় রেখে পেনটা দিয়ে চাপা দিয়ে এবার যখন চলে আসছে বাড়ির উদ্দেশ্যে, দেখছে পেছন দিক থেকে সমানে আওয়াজ আসছে, কালকে এই সময় ঠিক ভোর সন্ধ্যাবেলা যথা সময়ে না এলে কিন্তু তোর বংশকে আমি নির্বংশ করব, আর যদি তুই আসিস তোকে অনেক জিনিস দেব, তোকে ভরে দেব, তুই খালি আমার বাবার শ্রাদ্ধটা করে দিয়ে যা। দাদু তো পড়ি কি বড়ি করে দেদার দৌড় ওখান থেকে ছুটতে ছুটতে কোনোভাবে এসে তো বাড়িতে ঢুকেই ফেন্ট হয়ে গেছে। আর দাদুর ধুম জ্বর। তো তারপর সঙ্গে সঙ্গে ওই ডাক্তার বদ্যি সবাই আসেন। তো দাদু একজন বড় পণ্ডিতের সাথে নাকি আলাপ পরিচিতি ছিল, দাদু মানে খুব ক্লোজ ছিলেন উনি। তো সঙ্গে সঙ্গে যখন ওনার আর কি জ্বরের ঘোরটা একটু কমেছে, উনি বলেন যে ওদেরকে খবর দাও, দুজন পণ্ডিত আসেন। ওদের সঙ্গে তখন দাদু একটা আলোচনা করেন যে আমাকে কিন্তু এরকম বলেছে যে যদি তুই যথাসময়ে আসিস তাহলে তোকে আমি ভরে দেব, কিন্তু যদি তুই না আসিস তোর বংশ নির্বংশ করব। আমার ওর কোনো জিনিস তো চাই না, কিন্তু আমার অনেক ছেলে পুলে আছে, মানে এরপরে ধরো নাতি নাতনিরা আসবে, তো এরপর মানে আমি চাই না যে আমার বংশ পরম্পরায় কোনো ক্ষতি হোক, তাহলে কি আমার যাওয়াটা যথাযথ হবে? তখন বড় পণ্ডিত বললেন যে দেখ, ও যখন তোকে এই কথা বলেছে, ভূতেরা কিন্তু চট করে মিথ্যে কথা বলে না, হ্যাঁ এটা কিন্তু ভূতেদের একটা কোয়ালিটি, তো যার জন্য মানুষের থেকে কিন্তু মানুষ বেশি মিথ্যে কথা বলে, ভূত কিন্তু মিথ্যে কথা বলে না। তো সেই কারণে তখন বড় পণ্ডিত বলে যে ও যখন বলেছে যে তুমি এলে কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি না এলেই বংশ নির্বংশ করবে, আমার যেটা মনে হয় তোমার যাওয়াটাই যুক্তিসঙ্গত হবে। তো তুমি এক কাজ করো, একা যেও না, আমি আর আরেকজন যে পুরোহিত এসেছিল বলে আমরা দুজনের সঙ্গে যাব, কিন্তু যেহেতু ও তোমাকে একা যেতে বলেছিল যে একা যেতে, তো তুমি একাই যাবে, কাজটা তুমিই করবে, আমরা শুধু কিছু দূরে থাকবো, যদি কোনো খুব বিপদে পড়ো তুমি ডাক দেবে, আমরা এতটা ডিস্টেন্সে থাকবো অন্তত তোমার গলার আওয়াজটা যেন, আর পুরো চারিদিক তো ধুধু করছে জঙ্গলের মধ্যে, ওখানে এতটাই ফাঁকা ফাঁকা, মানে মোটামুটি যদি একটুখানি জোরে হাঁক দেয় তাহলে শুনতে পাবে, বলে আমরা থাকবো, তাহলে তোমার কোনো বিপদ হলেই আমরা ওখানে ঝাঁপিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না, আমরা সঙ্গে সমস্ত কমণ্ডলের জল টল সবকিছু বয়ে নিয়ে যাব, তুমি শুধু গিয়ে ওই শ্রাদ্ধানুষ্ঠানটা করবে। বেশ ভর সন্ধেবেলা জঙ্গলের রাস্তায় তিনজনে চলেছে, যেতে যেতে দাদু কিছু দূর যাওয়ার পর বললো তোমরা তাহলে এবার দাঁড়াও, আমি বাকি রাস্তাটা একাই যাই। তো বাকি রাস্তাটা দাদু একা গেছে, গিয়ে দেখছে ঠিক ওই বট গাছের তলায় যা যা দাদু ওই শ্রাদ্ধানুষ্ঠানের জন্য লিস্ট করে গেছিলেন সমস্ত কিছু মিলিয়ে মিলিয়ে রাখা আছে। তাছাড়া ধর না শ্রাদ্ধে যা যা লাগে, মানে সেই ধুতি থেকে তোমার গামছা থেকে ছাতা থেকে লাঠি থেকে জুতো থেকে সমস্ত কিছু একদম ব্র্যান্ড নিউ সব জিনিস ওখানে সাজানো রয়েছে। দাদু তো বসলেন কাজ করতে, আর একটা চিরকুটের মধ্যে বোধহয় সম্ভবত একটা নাম লেখা ছিল যে যার নামে আর কি কাজটা হবে। আর দাদু কিন্তু বুঝতে পারছে যে উনি বসে কাজ করছেন আর চারিদিকে ওরকম লিকলিকে লম্বা লম্বা কালো কালো ছায়া অবয়বের মতন যেন ঘুরে 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 বেড়াচ্ছে ওনার চারিদিকে। তো উনি না কোনো দিকে তাকাননি, উনি কনসেন্ট্রেট করে শুধু নিজের কাজটা সম্পন্ন করে নিয়ে কোনোভাবে ওখানে ইষ্ট দেবতার নাম জপ করতে করতে উনি যখন চলে আসছেন, পেছন থেকে উনি হাঁক শুনছেন, কিরে তোদের জিনিসগুলো নিয়ে যা, জিনিসগুলো নে নে বলছি। উনি কোনো জিনিসপত্র কিচ্ছু টাচও করেননি, উনি ভয়ে ওখান থেকে দৌড় মেরে কোনোভাবে তো এসে পৌঁছলেন, আবার ওই যে বাকি দুজন দাঁড়িয়েছিলেন তাদেরকে মিট করে একসাথে চলে আসেন।
পরদিন ভোরবেলা মানে একদম তোমার তখন 3:30 4টে বাজে, তখনও বোধহয় সূর্যের আলো প্রস্ফুটিত হয়নি, এরকম সময় হঠাৎ করে ডক 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 করে ওনার সামনে মানে মেন যে দরজাটা ওনাদের মেন গেটে কেউ যেন খুব জোরে জোরে ধাক্কাচ্ছে। তো দাদু ভেতর থেকে ঘুম থেকে উঠে আওয়াজ দিয়েছে যে কে কে এসেছে। বলছে কি রে, তোকে যে কালকে এত করে বললাম তোর জিনিসগুলো তো নিলি না, এই নে তোর জিনিস, এই নে নে বলছি, এরকম করে চেঁচাচ্ছে কেউ একটা। তো দাদু সাহস করে দরজাটা খুলতেই দাদু জাস্ট দেখেছিল এরকম মানে বিরাট লম্বা লম্বা দুটো হাত, এরকম অনেক জিনিসপত্র যদি ঝুড়ির মধ্যে করে বা একসাথে বুকের মধ্যে করে আমরা অনেক জিনিস হলে এরকম ভাবে হাত দুটোকে এরকম ভাবে এক্সপ্যান্ড করে দিয়ে এইভাবে গোল করে জড়িয়ে নিই না, একটা বড় বেশ অনেকটা কিছু জিনিস থাকলে, তো ওরকম একটা বিরাট বড় ঝুড়ি, তার মধ্যে প্রচুর জিনিস, এবং সেটাকে এরকম লম্বা লম্বা দুটো কালো হাত দিয়ে পুরোটা গ্র্যাব করা, তো একটা কিছু অবয়ব মতন জিনিস। জাস্ট দাদু যেই দরজাটা খুললো দাদুদের মেন গেটের সামনে, এই নে ধর বলে দাম করে রেখে জিনিসটা যেন করে শো করে বেরিয়ে চলে গেল। তো দাদু বেরিয়ে এসে দেখছে ওখানে ফল মূল মিষ্টি, চাল ডাল, তোমার 1 মাসের পুরো সারা মাসের রসদ, তারপরে ওই ধুতি লাঠি গামছা সমস্ত কিছু যা যা ওই শ্রাদ্ধের পরে মানে যা আমরা মানে দিই হয়তো তারও 2 3 গুণ সমস্ত কিছু ওখানে অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওই সব কিছু জিনিস ওই একটা বিরাট বড় ঝুড়ির মধ্যে করে ওই সামনে রেখে দিয়ে মেন গেটটা সামনে কেউ রেখে দিয়ে চলে গেছে। তো দাদু বেরিয়ে এলেন, দাদু বেরিয়ে এসে জিনিসগুলো দেখলেন, এবার দেখছে পুরো সারা মাসের রসদ, এগুলো কি সমস্ত ফেলে দেবে? তো ওই ঠাম্মা বলেন যে আমরা জানিস তো একটা জিনিসও ফেলিনি, আমার বাবা দেখলো, দেখে শুনে বললো যে দেখো আমরা কি হয় কোনো অশুভ জিনিসের মানে যদি কোনো অশুভ দৃষ্টি কোনো একটা জিনিসের ওপর পড়ে সেই জিনিসটা আমরা ফেলে দিই, আমরা সেটাকে খাই না, কেননা বলে নাকি ওরা এঁঠো করে দেয়, তো সেটা আলাদা কথা, কিন্তু এখানে তো সেরকম ব্যাপারটা নয়, এখানে তো এই জিনিসটা তারা যে ভালোবেসে তাদেরকে দিয়ে গেছে, তো যার জন্য মনে হয় এগুলো ইউজ করলে খুব বড় কোনো ক্ষতি হবে না। তো এটা ডিসাইড করে ফাইনালি ঠাম্মারা বললেন যে আমরা সমস্ত রসদটাকে ইউজ করে ফেলেছিলাম, আমরা ওই চাল ডাল খেয়েছি, আমরা মিষ্টি খেয়েছি, ফল খেয়েছি, সব খেয়েছি, জানিস কিচ্ছু আমাদের কোনো প্রবলেম হয়নি। আর তবে দাদু ওই শেষ আর কোনোদিন ওই জঙ্গলের পথ দিয়ে কখনো ক্রস করেননি, মানে দাদু যত দেরি হয়ে যেত দাদু তবু ঘুরে ঘুরে অন্য পথ দিয়ে বাড়ি আসবেন, কিন্তু কোনোভাবেই দাদু পার্টিকুলার ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে কখনোই আর ক্রস করেননি। সো এটা একটা দারুণ ট্রেডিশনাল একটা দারুণ গল্প ছিল। থ্যাংক ইউ ঠাম্মা ফর শেয়ারিং। এটা ঠাম্মার বাবার সাথে তার একটু ইয়াং এজের ঘটা একটা একদম রিয়েল স্টোরি, উনি নিজে হাতে ভূতের বাবা শ্রাদ্ধ করেছিলেন। সো এটার থেকে ইন্টারেস্টিং কি হয়, আমার দারুণ লেগেছিল, মজাও পেয়েছি, গল্পটা এনজয় করেছি থরলি। তো আমার মনে হলো ডেফিনেটলি আমার এটা তোমাদেরকে শেয়ার করা উচিত এবং আমি করে ফেললাম। খুব দারুণ লাগলো গল্প, থ্যাংক ইউ। তখন মানুষগুলো ভালো ছিল আর ভূতগুলো ঠিক, তখনকার মানুষেরও ভালো ছিল, ভূতেরাও ভালো ছিল। এখন মানুষের সোলটাই খারাপ হয়ে যাচ্ছে, তো কাজেই ভূতটাও খারাপ হয়ে যাচ্ছে। এখনকার দিনে ব্ল্যাক ম্যাজিক অমুক তমুক, আমরা ভাবি কি আগেকার দিনে বেশি হতো, আমার তো এখন মনে হয় ঘরে ঘরে এগুলো যেন আরো বেশি হয়। মানুষ একে অন্যের প্রতি ঈর্ষা পরায়ণতা, একে অন্যের ক্ষতি সাধন করা, এগুলো বোধহয় আগেকার দিনে এত মাত্রাতেও ছিল না। আগে ভাই কত ভালো বন্ড ছিল, যে একটা ভাই বাড়িতে রোজগার করলে বাকি ভাইদেরকে ভাবতে হতো না, তারা জানে যে আমি রোজগার করছি বা বাড়িতে 2 জন আর্নিং মেম্বার মানে বাড়ির কারোর খাবারের মানে অভাব ঘটবে না। বাট এখন যে যার সে তার, মানে নিউক্লিয়ার ফ্যামিলিটাতে যখন আমরা ভাগ হয়ে যাই, কেউ কারো খবরও হার্ডলি রাখি যে কে কেমন আছে, কে কার কেমন দিন চলছে। তো পৃথিবীটা সত্যি অনেক পাল্টে যাচ্ছে, বলে না কলিকাল আসবে, সে দেখা যাক। Awesome storytelling, সুরজিৎ চক্রবর্তী লিখছে। আচ্ছা, লিসনিং ফ্রম পন্ডিচেরি। ওকে, থ্যাংক ইউ।